প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আরও একবার ইসরায়েল এবং প্যালেস্তাইনের ওই যে বিষয়টা সেটা নিয়ে চর্চা করব, কারণ মাঝখানে অনেকগুলো আপডেট হয়েছে। তো আমি সরাসরি কথা বলবো। ইসরায়েলে রয়েছেন আমাদের বাঙালি ছেলে দীপন চৌধুরী, তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। দীপন, অনেক দিন পরে আপনাকে আবারও অনলাইনে নিলাম। আসলে কতগুলো বিষয় শুনছি যে ট্রাম্প একটা কি প্রস্তাব দিয়েছেন, শান্তি চুক্তি হচ্ছে, যুদ্ধ থেমে যাবে, বন্দি মুক্তি হয়ে যাবে। তারপরে এদিকে শুনছি যে ইসরায়েল নাকি অনেকটা দখল করে নিয়েছে। আমি একটু আপডেট জানতে চাই, আমাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে। তো এখন কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, কি অ্যাকচুয়ালি চুক্তিটা হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কি দুদিকের সাড়া কেমন? আহ, হ্যাঁ, ধন্যবাদ শফিকুল দা। তো প্রথমে যেটা বলার যে আমরা সকলেই জানি যে অক্টোবর 7, 2023 থেকে এই যে সংঘাত চালু হয়েছিল, যেখানে প্রথমে প্রায় হামলা করে হামাস অক্টোবর 7-এ, যাতে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 250 জন ইসরায়েলিকে হামাস গাজাতে বন্দি করে নিয়ে যায়। তার রিপ্লাইতেই ইসরায়েল তার অভিযান শুরু করে এবং তারপরে তো আমরা এর আগে বহুবার কথা বলেছি, দেখেছি যেভাবে যুদ্ধ চলেছে। মূল লক্ষ্য ছিল ইসরায়েলের তরফ থেকে এই যে যাদেরকে নিয়ে গেছিল গাজাতে তাদেরকে জীবিত বা মৃত অবস্থায় নিয়ে আসা। মৃত বলতে এখানে সেদিনকে এরকম হয়েছিল যে অক্টোবর 7-এই অনেকেই মারা গেছিলেন ওই হামলায়, কিন্তু তা সত্ত্বেও হামাস তাদেরকে মৃতদেহগুলোকেই নিয়ে গেছিল। তো এই নিয়ে তো বিস্তারিত চলেছে প্রায় 2 বছর, আজকে প্রায় 2 বছরই এক্স্যাক্ট শেষ হওয়ার পর এই যুদ্ধ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে অনেক দিন ধরেই চুক্তি চলছিল, কিন্তু লাস্ট আপনি সঙ্গে যখন আমি কথা বলেছিলাম তখন আমরা কথা বলেছিলাম যে কাতারের হামলাটা নিয়ে। তো সম্ভবত এই কাতারের হামলাটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, কারণ আপনি জানেন যে হামাসের যারা পলিটিক্যাল নেতৃত্ব, যারা আর্মিতে আছে তারা নয়, পলিটিক্যাল নেতৃত্ব মূলত ওই কাতারেই থাকতেন, দোহা শহরে। তো তাদের ওপর হামলা, যদিও সেই হামলাটা তাদেরকে ফেল হয়, তারা সবাই জীবিতই ছিলেন, বড় নেতারা, সেই হামলাটা সম্ভবত কাতারের জন্য একটা ব্রেকিং পয়েন্ট হয়ে যায়। কারণ কাতার তার ইনফ্লুয়েন্সটা যেটা করতে চায় পুরো পৃথিবীতে, সেটা অর্থের মাধ্যমে। সেটা গোটা আমেরিকার সঙ্গে আপনি জানেন যে রাষ্ট্রপতিকে তারা একটা জেট উপহার দিয়েছিল, এইভাবে কন্ট্রোল করতে চায়, কিন্তু তারা কিন্তু সরাসরি কোনো মিলিটারি সংঘাতে জড়াতে চায় না। তো এরপরেই মার্কিন প্রশাসন পুরো নড়েচড়ে বসে এবং সেখানে কাতার এবং ইসরায়েলকে একসঙ্গে আলোচনা করানো হয়। কিছুদিন আগে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী গেছিলেন হোয়াইট হাউসে, তো এরকমও খবর আছে যে উনি নাকি ফোনে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন হামলার জন্য, এবং সেটা ট্রাম্পই বলেছিলেন। তো এরপরেই মূলত কাতার, মিশর, তুরস্ক, এই মুসলিম দেশগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সবাই আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ। তো এদের এদেরকে মাধ্যম করেই আর কি হামাসের ওপর প্রচন্ড চাপ দেওয়া হয় যে এইবার তোমাকে ছাড়তেই হবে। যে 48 জন টোটাল ইসরায়েলি এখনো ওখানে রয়ে গেছে, 48-এর জনের মধ্যে 20 জন জীবিত এবং 28 জন অলরেডি তারা নিহত হয়েছেন, তাদের মৃতদেহ। তো হামাস এতদিন যেটা মেন জায়গায় চুক্তিটা আটকে যাচ্ছিল সেটা হচ্ছিল যে হামাসের দাবি ছিল যে ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে উইথড্র করতে হবে। তো এই প্রসঙ্গে আপনার যে গাজা দখলের প্রশ্নটা, সেখানেই বলি যে এখানে গাজা দখল বলতে কি, যে অক্টোবর 7-এর পর থেকে যেখানে ইসরায়েলের সৈন্যর অভিযান ছিল, তো সেইখানে ইসরায়েলি সৈন্য অভিযান করেছে, কিন্তু গাজাতে কিন্তু কোনো রকম প্রশাসনিক দায়িত্বে ইসরায়েলের কেউ ছিল না, সেই 2005 থেকে ওই অক্টোবর 7 অব্দি। তো সেখানে ওটা একটা কমব্যাট ফিল্ড ছিল, কিন্তু ইসরায়েল কিন্তু কোনো প্রশাসনিক ক্ষমতা ওখানে নেয়নি। গাজা সম্পূর্ণভাবে শাসন করতো হামাস। কিন্তু এই চুক্তিতে বা একদম প্রথম থেকেই আমেরিকা বা ইসরায়েলের একদম ক্লিয়ার পয়েন্ট আছে যে হামাসকে আর কোনোভাবে ক্ষমতায় আনা যাবে না এই যখন যুদ্ধ শেষ হয়ে যাবে। তো এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প একটা 20 পয়েন্টের প্রস্তাব দিয়েছেন, যেটা আমি বিশদে বলছি না, কিন্তু তার মধ্যে অন্যতম হাইলাইট যে দুটো ঘটনা হচ্ছে, এক হচ্ছে এই যে 48 জন ইসরায়েলি তাদেরকে ছেড়ে দেবে হামাস একদিনেই। কোনো এর আগে হামাস যেটা করতো, নানা রকম মাইন্ড গেম করতো, আজ একজনকে ছাড়ছে, সেই প্যারেড করিয়ে ছাড়ছে, আপনি আগে দেখেছিলেন, আপনি সেই নিয়ে খবরও করেছেন, তখন আমি কথাও বলেছিলাম। তো এইবার ওইগুলো কথা হয়েছে যে এবার ওগুলো কিচ্ছু হবে না, সবাইকে একবারেই ছাড়তে হবে। কিন্তু এখানে যেটা একটা ব্যাপার আছে যে 20 জন জীবিতকে হামাস সম্ভবত একসঙ্গে ছেড়ে দেবে, কিন্তু 28 জন যারা আছে সেই মৃতদেহগুলো, সেগুলো গাজাতে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হামাসও পুরো জানে না। তাদেরকে হয়তো কোথাও কবর দিয়ে রাখা হয়েছে বা কোনো সুড়ঙ্গের নিচে লুকিয়ে রাখা হয়েছে বা কারুর বাড়িতে আছে। তো এই কারণে একটা জয়েন্ট টাস্ক ফোর্স মতো গঠন করা হয়েছে, যেখানে আমেরিকা থাকবে,
তুরস্ক থাকবে, মিশর থাকবে এবং ইসরায়েল থাকবে। এই প্রথম 20 জন জীবিত ফিরে আসার পর তাদের এই 28 জনের মৃতদেহ কিন্তু খুঁজে নিয়ে আসা হবে। এর বদলে প্রায় 1200 জন প্যালেস্তিনীয় যারা এইখানে বিভিন্ন কারণে জেলে বন্দী ছিলেন, তাদের মধ্যে অবশ্যই কেউ কেউ হয়তো সিভিলিয়ান নিরপরাধী, কিন্তু অনেক বড় বড় হামাস বা ফাতা এদের শীর্ষ জঙ্গি নেতৃত্বও ছিলেন। তো এর মধ্যে হামাস মানে 3-4 জন অনেক বড় জঙ্গি নেতাকে মুক্তি হিসেবে চেয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে মারওয়ান বারগুটি, যিনি মানে তিনি যদি ছাড়া পান হয়তো পরবর্তীকালে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট হওয়ার জায়গায় যেতে পারেন, উনি এতটাই পপুলার। তো ইসরায়েল হয়তো তাকে ছাড়বে না, সেটা আমি এই মুহূর্তে আমরা আজকে দাঁড়িয়ে বলছি যে ইসরায়েল হয়তো ছাড়বে না, পরবর্তীকালে প্রেসার বা নেগোসিয়েশনে ছাড়তেও পারে, সেটা আমরা দেখব। তো মূলত হচ্ছে এই ট্রাম্পের যেটা দ্বিতীয় প্রস্তাব মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হামাসকে সম্পূর্ণ অস্ত্র সংবরণ করতে হবে। এ বিষয়ে বলতে হবে যে হামাস কিন্তু এই পার্টিকুলার পয়েন্টটার রেসপন্স খুব মানে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সরাসরি বলেনি। তারা ইংলিশ মিডিয়ার কাছে একরকম বলছে যে ঠিক আছে এইসব আমাদের আলোচনা করে দেখতে হবে, আমরা কোনো নন আরব মানে এন্টিটির কাছে অস্ত্র সংবরণ করব না, হয়তো ইজিপ্টের কাছে তারা করবে। আবার আরব মিডিয়ায় তারা বলছে যে না না এইসব কোনোদিনই ছাড়া হবে না, হয়তো আমরা অস্ত্র হোল্ড করতে হবে। তো আপাতত যেটা হবে যে এই 48 জন এবং 1200 জন যদি ঠিক ঠিক এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত আলোচনা নেগোসিয়েশন হবে সেটা হচ্ছে যে হামাস কিভাবে অস্ত্র সংবরণ করবে, হামাসের কি ফিউচার হবে। কারণ অলরেডি হামাসের টপ নেতৃত্ব যারা মিলিটারি তারা কার্যত শেষ, একজন দুজনই বেঁচে আছে, ইসরায়েল তাদের সবাইকে মেরে দিয়েছে। পলিটিক্যাল নেতৃত্ব তারা ওই কাতার বা তুরস্কে আছে, তারা কোনোদিন গাজাতে ফিরতে পারবে না। যারা ধরুন এই জেল থেকে এই বিনিময় চুক্তিতে ছাড়াও পাবে, তারাও কেউ গাজায় ঢুকতে পারবে না। তো হামাস ওখানে কিভাবে চালাবে এটা একটা দেখার প্রশ্ন। এরকমও একটা কথা হচ্ছে যে একটা মানে কমন মুসলিম দেশের সম্মিলিত একটা ফোর্স হবে, যেখানে তুরস্ক থাকবে, মিশর থাকবে, কাতার থাকবে, ইউএই থাকবে, সৌদি থাকবে, আমেরিকার তত্ত্বাবধানে এরা হচ্ছে গাজাকে শাসন করবে। এবং গাজার যে এখন যে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে, সেইগুলো আমেরিকার টাকায় এবং এইসব দেশগুলোর টাকায় তাকে একটা রিবিল্ডিং করার প্রচেষ্টা হবে। তো সেইটা একটু দূরের গন্তব্য আমি বলবো। আপাতত প্রথম যেটা হয়তো কাল বা পরশুর মধ্যে আমরা দেখতে পাবো, যে এই বন্দি যে প্রত্যাবর্তন সেইটা আমরা দেখতে পাবো। না আমি তো মাঝখানে যেটা দেখছিলাম যে ওখানে তো অনেক সংকটও দেখা দিচ্ছিল, অনেক সব মানে খবর টবর আসছিল যে ত্রাণ পৌঁছাতে দেওয়া হচ্ছে না, মানুষ হাহাকার করছেন, সেসব ভিডিও এসছিল। তারপরে মাঝখানে যেটা এলো যে কয়েকটা দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি যে এইসব এর কোনো ইফেক্ট কি ইসরায়েলে পড়ছে? এই যে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া একাধিক দেশ দিয়েছে, এর কোনো ইফেক্ট কি ইসরায়েলে পড়ছে? ইসরায়েলের মানুষ কি বলছেন বা সরকারি কিভাবে দেখছে? দেখুন, প্রথমে যেটা বলি যে এটা তো মানে ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে হামাসের একটা বড় আমি বলবো সাফল্য, যে এই যে কিছু কিছু দেশ স্বীকৃতি দিচ্ছে এবং গোটা পৃথিবীতে যেভাবে এইসব নিয়ে মিছিল হয়েছে, আমাদের কলকাতাতে বাংলাতেও হয়েছে। তো কার্যত আমি সেই মিছিলগুলোতে দেখেছি যে মূল যে কারণটা মানে অক্টোবর 7-এ যে হামলার কারণে যেটা শুরু হয়েছিল, সেইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। বা সবাই প্যালেস্তাইনের যুদ্ধ বন্ধের জন্য বলছে, কিন্তু এই যে 48 জন ওখানে যে ভয়ঙ্কর অবস্থায় মানে বন্দী ছিলেন ইসরায়েলি, তাদেরকে নিয়ে কিন্তু বলছে না। তো হামাস পুরো প্রথম থেকেই জিনিসটাকে এমন ভাবে সাজিয়েছে যাতে ইন্টারন্যাশনাল প্রেশারটা ইসরায়েলের ওপর হয়। তো সেটাতে তারা অনেকটা সফল। এবার হচ্ছে রাষ্ট্র স্বীকৃতির ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এরা বড় দেশ, এদের স্বীকৃতি একটা ডিপ্লোম্যাটিক সেটব্যাক তো বটেই ইসরায়েলের জন্য। কিন্তু দিনের শেষে যতক্ষণ না আমেরিকা কিছু করছে, ততদিন এই মানে রাষ্ট্র স্বীকৃতিতে কিছু হবে না। কারণ এমনিতেও যে রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে তাতে অলরেডি 5 জন স্থায়ী সদস্যের মধ্যে 4 জনই কিন্তু প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, একমাত্র আমেরিকা দেয় না। যতদিন না আমেরিকা এখানে কিছু করছে ততদিন এখানে কিছু হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে প্যালেস্তাইন রাষ্ট্রর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দেখুন গাজা অংশটাতে এমনিতেও হামলার আগেও ইসরায়েল ছিল না, ইসরায়েল এখন একটা বাফার জোন মতো করে থাকবে, কিন্তু আস্তে আস্তে যদি হামাস ধরে নিন অস্ত্র সংবরণে রেডি হয়ে যায়, তাহলে কিন্তু ইসরায়েলকে পুরোপুরি উইথড্র করতে হবে। মূল যেটা মানে সংঘাতের ব্যাপার হতে পারে সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংকে। কারণ সেইখানে কার্যত এমন হয়ে আছে যে কিছু প্যালেস্তিনীয় সেটেলমেন্ট, কিছু ইসরায়েলি সেটেলমেন্ট, সেইটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তো এখন সেইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই ত্রাণের বিষয়টা যেটা আপনি বললেন, এই যখন বন্দি চুক্তিটা যখন হয়ে যাবে, গাজাতে কিন্তু এমনিতে গাজা একটা পুরো সি কোস্ট আছে কিন্তু ওই বন্দর কিছু নেই, সেটা ইসরায়েলও অপারেট করতে দেয় না।
কারণ ওইখান দিয়ে হ্যাঁ ত্রাণও যেমন আসতো, কিন্তু ওই বন্দর দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণ অস্ত্র আসতো, বিশেষ করে ইরান থেকে। তো সিকিউরিটি কারণে সেটাকে অপারেট করতে দেওয়া হতো না। আর অনেকগুলো ক্রসিং, বিশেষ করে যেটা রাফা ক্রসিং, যেখানে মূলত ইজিপ্টের তিন দেশীয় বর্ডার আর কি, মানে ইজিপ্ট, গাজা এবং ইসরায়েল, এই ক্রসিংটা কিন্তু ইসরায়েল বন্ধ এতদিন বন্ধ ছিল, মানে এই সংঘাতের সময়। কিন্তু এইটা যদি হয়ে যায়, মানে সব বন্দি যদি চলে আসে, তখন কিন্তু এই ধরনের ক্রসিং গুলো খুলে যাবে এবং প্রতিদিন প্রায় 400 থেকে 500 ট্রাক হচ্ছে ত্রাণ কিন্তু এদিক থেকে যাবে। ত্রাণের ক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আগেও বলেছি এবং এখানে অনেক ভিডিও আপনারা দেখেছেন, যে এই ত্রাণ যখন গাজায় ঢুকতো, সেগুলো কিন্তু সরাসরি মানুষের কাছে যেত না। মানে হামাস এগুলো ট্রাকের ওপর উঠে লুট করে নিত। যেগুলো বিনা পয়সায় যাওয়ার কথা, সেগুলো হামাস ওই যেটাকে বলে কালোবাজারি বা হোর্ডিং, সেইটা করে সেই টাকার বিনিময়ে 2 থেকে 3 গুণ দাম দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বেচতো। তো হামাস যদি ক্ষমতায় থাকে আবার কিন্তু সেটাই হবে, এবং এই যে বিপুল অর্থ সাহায্য এইখানে আসে, এই একটা অংশ কিন্তু এরা তার ওই মিসাইল ভান্ডার, অস্ত্র ভান্ডার এইটাকে বানাতে কাজে লাগাতো। তো হামাসকে ক্ষমতা থেকে সরানোটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে চলেছে। সেইটা হয়ে গেলে আমার মনে হয়, যেরকম ওয়েস্ট ব্যাংকে কিন্তু এই ব্যাপারটা নেই, ওয়েস্ট ব্যাংকে কিন্তু এই ত্রাণ ইত্যাদি এগুলো ফ্রিলি যায়। তো হামাস যদি ক্ষমতা থেকে সরে যায়, আমার মনে হয় তাহলে এই ত্রাণের যে সংকট সেটা কিন্তু অনেকটাই মানে মিটে যাবে। এবং ইন এনি কেস, যেহেতু আমেরিকার তত্ত্বাবধানে এই মুসলিম দেশগুলো যদি গাজার ক্ষমতাটা তখন দখল করে, তখন কিন্তু এই ইস্যুটা আর থাকবে না, তখন ত্রাণ নর্মালি এন্ট্রি হবে আর কি। আচ্ছা, এই যে মাঝখানে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা চুক্তি হয়েছে সামরিক, এই যে খবরগুলো সামনে এসছে, এবং আরও অনেক অবস্থান পাকিস্তানের, যেটা পরিষ্কার করে যে তারা প্যালেস্তাইনের সমর্থক কার্যত। তো এর এর কোনো রিয়াকশন ইসরায়েলে হয়? না, সেই অর্থে মানে খবরে আসে অবশ্যই, কারণ যেহেতু পাকিস্তান এখন ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ, তো অবভিয়াসলি যখন তারা ওই শাহবাজ শরীফ বা মুনির যখন গিয়ে মিট করছেন, তো এখানকার মিডিয়াতে খবর হয়। কিন্তু লার্জলি মানে ইসরায়েলি মিডিয়াতে পাকিস্তানের সম্বন্ধে তারা মূলত সাইলেন্ট, কারণ ইসরায়েল কিন্তু লার্জলি প্রো ইন্ডিয়ান, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটা এই ক্ষেত্রে যেটা হতে চলেছে, যে হ্যাঁ যদি এরকম একটা হয়, আপনি জানেন যে অনেক বিশ্বে যেখানে যেখানে সংঘাত হয়, আফ্রিকার বিভিন্ন দেশে বা লেবাননে, রাষ্ট্রপুঞ্জ একটা শান্তি মানে বাহিনী মতো পাঠায়, সেখানে বিভিন্ন দেশের সেনারা থাকে। তো এইখানে গাজাতে যদি সেরকম কিছু হয়, তো সেখানে পাকিস্তানের সেনা থাকতে পারে। কিন্তু এর প্রক্রিয়া পাকিস্তানে কিন্তু মারাত্মক হতে পারে। পাকিস্তানের যারা কট্টরপন্থী যারা আছেন, তারা কিন্তু কখনোই মেনে নেবে না যে পাকিস্তান যদি ইসরায়েলের সঙ্গে কোনো রকম মানে মানে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বা আমেরিকার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যদি তাদের কোনো রকম একটা সমঝোতা হয়, এটা কিন্তু পাকিস্তানের মানে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু এর একটা বিশাল প্রভাব পড়বে। তবে আমার মনে হয় না এখন অলরেডি অলরেডি পাকিস্তানের মানে প্রভাব পড়েছে, অলরেডি প্রভাব পড়েছে, অন্দরে একটা হ্যাঁ, গন্ডগোল শুরু হয়েছে। ঠিক ঠিক। তবে আমার মনে হয় না, যেহেতু দেখুন ওখানে সৌদি আছে, তুরস্ক আছে, মিশর আছে, আরো ইউএই আছে, কাতার থাকবে, এরা যথেষ্ট মানে মানে কি বলবো, মানে অর্থ মানে বিত্তশালী দেশ। তো আমার মনে বা আর্মির প্রভাবও থাকবে, তো সেইখানে আমার মনে হয় না পাকিস্তানের ওখানে খুব একটা কিছু জরুরি হবে। আমার শেষ মানে শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে কি তাহলে মনে হচ্ছে যে সংঘাত, যেটা আমরা এখান থেকে প্রায় শুনছি, এই বম পড়েছে, এই এই হয়েছে, এই সে হয়েছে, অমুক তমুক, মানে শেষের কোনো ইঙ্গিত পাচ্ছেন নাকি ওই চলতেই থাকবে অনন্তকাল? কি বুঝছেন? দেখুন, আপাতত তো মানে আমার, যদি এটা শেষ হয় তো সকলের মতো আমিও খুব খুশি হব। কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা আশাবাদী নই যে একদম সবকিছু মিটে যাবে, হ্যাঁ মানে কাল থেকে দুজনে একদম খুব বন্ধু হয়ে যাবে। কারণ আমি প্রথমেই আপনার সঙ্গে বলেছিলাম যে এটা কিন্তু শুধু একটা ভূখণ্ডের লড়াই নয়, এটা কিন্তু পুরোপুরি দুটো ধর্মীয় আদর্শের সংঘাত। এই পুরো সংঘাতে আসল যেটা আনঅ্যান্সার্ড কোশ্চেন আমি বলবো, যে জেরুজালেমের দখল কার। বিশেষ করে ওই আল আকসা এবং ওয়েস্টার্ন ওয়াল, মানে এক এক ধর্মের কাছে ওয়েস্টার্ন ওয়াল হচ্ছে সব থেকে পবিত্র জায়গা, আর একজনের কাছে আল আকসা। তো এই যতদিন না এই এবং আল আকসা যেটা কমপ্লেক্সে, যেটা এরা বলে ইহুদিরা বলে টেম্পল মাউন্ট, সেইখানে তাদের প্রার্থনার অধিকার নেই। আবার যারা মুসলিমরা তারা বলে না, ইহুদিরা এই ওয়েস্টার্ন ওয়ালের কাছে আসবে না। তো প্রায় এই নিয়ে সংঘাত হয়। এটা সেই মানে আজ মানে হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে। তো এইটার মানে যদি মানে আমি যদি বলেন যে স্থায়ী সমাধান, তাহলে স্থায়ী সমাধান করতে গেলে আগে এই ইস্যুটার সমাধান করতে হবে। কিন্তু হ্যাঁ, এখন যেভাবে আমেরিকা আগ্রাসী এবং যেভাবে মুসলিম দেশগুলো আমেরিকার সঙ্গ দিচ্ছে, সেইখানে আপাতত হয়তো এটা হতে পারে যে হামাস অস্ত্র সংবরণ করলো। কিন্তু এই কথাটাও মনে রাখতে হবে যে
হামাস করলেই যে অন্য কেউ সেখানে হামাসের জায়গা নেবে না এরকম কিন্তু ভাবার কারণ নেই। আজকের যারা ধরুন প্যালেস্তিনিয়ান অথরিটি আছে, যারা আগে ফাতা ছিল, ইয়াসের আরাফাতের সংগঠন, তারাও তো অস্ত্র সংবরণ করে ইসরায়েলের সঙ্গে ওই 93 সালে অসলো চুক্তি সাইন করেছিল। তখন সবাই ভেবেছিল যে শান্তি এসে যাবে, কিন্তু শান্তি আসেনি। তো গাজা থেকে ওই পিএলও কে পুরো সরিয়ে দিয়ে সেখানে হামাস চলে এলো। তো হামাসের পর যে অন্য কোনো সংস্থা সেখানে আসবে না সেটা আমরা কেউ বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, মানে একদম মানে যদি আমরা বলি ইমিডিয়েট টার্মসে, তাহলে যে সংঘাতটা মানে প্রতিদিন চলতো সেটা কিন্তু অন্তত ইসরায়েলের তরফ থেকে যদি তারা পুরোপুরি 48 জনকে পেয়ে যায় ফেরত, তাহলে কিন্তু অনেকটাই সেটা কমে যাবে। এবং যেহেতু বন্দিরা যদি চলে আসে তখন কিন্তু ইসরায়েল সম্ভবত নিজের ইচ্ছে মতো সেখানে গিয়ে আবার নতুন করে হামলা করতে পারবে না। কারণ আরব দেশগুলো বা হামাসও বারবার এই গ্যারান্টিটা চাইছে যে আমেরিকাকে লিখিত দিতে হবে যে ইসরায়েল কিন্তু আবার নতুন করে যুদ্ধ শুরু করতে পারবে না। এটা ট্রাম্পও বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটা দেখবো, আমাদের কাছে ওদেরকে প্রেসার দেওয়ার অনেক রকম টেকনিক আছে। তো ইমিডিয়েট হয়তো হতে পারে, এবার সেটা 5 বছর শান্তি থাকবে না 10 বছর থাকবে না 5 মাস থাকবে, মিডিল ইস্টে কিছুই বলা যায় না, মানে এক রাতে এখানে প্রচুর চেঞ্জ হয়ে যায়। বাট হ্যাঁ, মানে যদি আলটিমেটলি এটার একটা সমাধান আসে তাহলে তো অবশ্যই সেটা খুবই একটা ভালো খবর। তবে মেন যেটা, আবার যেটা আমার ধারণা যে সংঘাত কিন্তু আবার সৃষ্টি হতে পারে যেহেতু যদি হামাস অস্ত্র সমর্পণ না করে। জাস্ট আমি একটা ছোট কথা বলে দিই যে দেখুন লেবাননে, আপনি জানেন যে এই একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলছিল। তো সেইখানে কিন্তু আমেরিকার মাধ্যমে এবং ফ্রান্সের মাধ্যমে একটা শান্তি চুক্তি করা হয়। কিন্তু শান্তি চুক্তি হয়ে গেলেও যখনই মানে ইসরায়েল দেখে যে হয়তো হিজবুল্লাহ কোথাও একটু অস্ত্র সরাচ্ছে বা ওদের কোনো একটা অপারেটিভ মুভ করছে, ও গিয়ে একটা ড্রোন স্ট্রাইক করে দিল বা একটা গাড়ি বিস্ফোরণ হয়ে গেল এইরকম। তো এই ধরনের শান্তিও আসতে পারে। তবে এটুকু আমি বলতেই পারি যে অক্টোবর 7-এর পরবর্তী সময়ে যদি ইসরায়েল আবার দেখে যে হামাস কোনো রকম রিগ্রুপিং করার চেষ্টা করছে বা কোনো রকম অস্ত্র জড়ো করবার চেষ্টা করছে বা কোনো রকম কিছু করছে, তখন কিন্তু এই শান্তি চুক্তি অবশ্যই থাকবে না। মানে ইসরায়েল তখন ফ্রিলি অপারেট করবে এবং সেই ক্ষেত্রে আমেরিকাও বিশেষ কিছু বলবে না। তো দেখা যাক, আমরা এটাই আশা করতে পারি যে এই সবকিছু মিটে গিয়ে সত্যি একটা শান্তি এই দুই পক্ষের মধ্যে চলে আসবে। আমি আরেকটা প্রশ্ন করে শেষ করব, সেটা হচ্ছে যে মাঝখানে মানে শুনছিলাম না যে ট্রাম্প বলেছেন গাজা ছেড়ে চলে যান, তাহলে কাদেরকে গাজা ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছিল? যদি না, এটা ওনার এটা প্রস্তাব ছিল যে যারা মানে যে পপুলেশন, সিভিলিয়ান পপুলেশন এতদিন এই তাঁবুতে ইত্যাদিতে কাটাচ্ছিল, তো গাজাকে যদি রিবিল করতে হয় কার্যত মানে, তো পুরোটাই তো ধ্বংসাবশেষ, তো সেখানে রিবিল করতে গেলে তারা যারা তাঁবুতে ছিলেন তারা সেখানে আর বাড়িতে হয়তো ফিরতেও পারবেন না, কারণ তাদের বাড়ি বলে হয়তো অবশিষ্ট কিছু নেই। তো সেই জন্য ট্রাম্প একটা প্রস্তাব দিয়েছিলেন যে এদেরকে সরানো হবে মুসলিম দেশগুলোতে, তারপরে তারা সেখানে একটা কনস্ট্রাকশন ইত্যাদি করবেন। কিন্তু আরব দেশগুলো বিশেষ করে মিশর বা ইউএই বা সৌদি, এরা সবাই কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছে। তো সেই কারণে ট্রাম্প আপাতত ওই প্রস্তাবটা নিয়ে আর খুব একটা কিছু বলছেন না। গাজার যারা নাগরিক তারা কিছুজন ছেড়েছে, অবশ্যই কিছুজন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তারা শরণার্থী হয়ে গেছেন, কিন্তু সেই সংখ্যাটা মানে 10%-এরও হয়তো কম। তো একটা বড় সংখ্যক যে মানে সিভিলিয়ান পপুলেশন তারা ওখানেই থাকবে এবং তার মধ্যে থেকেই আর কি মানে রিবিল্ড বা রিকনস্ট্রাকশনটা হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। শান্তি থাকলে আপনারাও ভালো থাকবেন। আর এই পুজোয় তো বাড়িতে আসেননি নাকি? না না না, পুজোতে বাড়িতে আসেনি। ওখানে পুজো হলো? না, এখানে তো পুজো হয় না। আমি এই সময়টা এখানে ছিলামও না, আমি একটু ইসরায়েলের বাইরে গেছিলাম। বাট এখানে জেনারেলি পুজো হয় না আর কি। ওকে, ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, শুনলেন দীপন চৌধুরী ইসরায়েল থেকে সরাসরি ছিলেন, একটা ব্যাখ্যা দিলেন সেই যে জট, যে সমস্যা, এই যে ম্যাপ, মিডল ইস্ট লেগেই রয়েছে গণ্ডগোল। উনি যেটা বললেন যে এক রাতের মধ্যেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আর এই অংশটা সব থেকে বেশি গণ্ডগোলের। ইসরায়েল দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গা, গাজা, এই যে গাজা বলে লেখা আছে এক সাইডে সমুদ্রের ধারে, ওই ছোট্ট একটা জায়গা প্যালেস্তাইনের অংশ। আর প্যালেস্তাইনের সব থেকে বড় অংশ হচ্ছে এই দিকে, ওই যে ওয়েস্ট ব্যাংক ওদিকটা। কিন্তু এই গাজাতে যারা হামাস, তারা ওখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, ওদের সঙ্গে ওই সামান্য একটা জায়গা নিয়ে যত গণ্ডগোল, ওখানেই যত মানে বিরোধ, এবং ওখান থেকে যত সব কাজকর্ম বা অপকর্ম বলে যেটা বলা হয়ে থাকে, সেটার জন্যই আজকে এত অশান্তি। তো ইসরায়েল চেষ্টা করছে এটাকে একেবারে ওই যে অশান্তির যে পরিবেশ সেটাকে নির্মূল করার। কিন্তু এখন যেটা বন্দি মুক্তি, যাদেরকে বন্দি করে রাখা হয়েছে এদিকে বা ওদিকে, তাদেরকে ছাড়া হবে, তারপর অস্ত্রকে ছাড়তে হবে, এমন একটা দাবি রয়েছে। দেখা যাক হামাস সেটা মানে কিনা বা
স্থায়ী যেটা বলি আর কি সমাধান মানে বের হয় কিনা। দর্শক বলবেন আপনারা যা সব শুনলেন, যদি আপনাদেরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।